মোদি জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক সমাজবিজ্ঞান, মোদি জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে একাদশ শ্রেণী সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় তথা বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট এই অধ্যায় নিয়ে কথা বলবো। আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায় নিয়ে কথা বলছি। তো আমরা এই অধ্যায়ের উপর যে টপিকগুলো কমপ্লিট করেছি, আমরা যতটুকু মনে পড়ে, যে ভাষা আন্দোলন বা ভাষা আন্দোলনের গুরুত্ব, জাতীয়তাবাদের বিকাশ এবং ৬ দফা আন্দোলন নিয়ে কথা বলেছি। যুক্তফ্রন্টের যে 4টা যে দল নিয়ে কথা বলেছি। এবং সর্বশেষ তথা আজকে আমরা যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্যগুলো ছিল, অর্থাৎ পূর্ব তথা পশ্চিম, অর্থাৎ পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান তথা পাকিস্তানের মধ্যে কোন কোন বিষয়গুলোতে কি পরিমাণ বৈষম্য ছিল, সেই বিষয়গুলো বা বৈষম্যের ধরনগুলো নিয়েই মূলত আজকে আমরা কথা বলবো। দেখো, তার আগে যদি আমি এইভাবে বলি, 1757 সালে সালের 23শে জুন পলাশী যুদ্ধের মাধ্যমে মূলত ব্রিটিশরা এই উপমহাদেশকে শাসন করে। অর্থাৎ 1757 সালের 23শে জুন পলাশী যুদ্ধের মাধ্যমে বা পলাশী যুদ্ধের পরাজয়ের মাধ্যমে ব্রিটিশরা এই অংশে শাসন করা শুরু করে এবং এই অংশের তথা উপমহাদেশ শাসন করা শুরু করে এবং এই উপমহাদেশের যে সর্বশেষ সম্রাট বলি বা সর্বশেষ নবাব বলি, সিরাজউদ্দৌলা, উনি হচ্ছে মূলত পলায়ন করেন বা উনি পরবর্তীতে মারা যান। আচ্ছা, তো সেই হিসেবে এইখানে তখন ছিল হচ্ছে দুইটা দেশ, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ইন্ডিয়া। এই পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশ, এই তিনটা মিলেই হচ্ছে মূলত তৎকালীন বলা হতো উপমহাদেশ বা সাবকন্টিনেন্ট। অর্থাৎ ব্রিটিশরা 1757 সালের 23শে জুন থেকে মূলত এই টোটাল ভূখণ্ডটাকে শাসন করা শুরু করে। এখন তারা শাসন করে 1757 থেকে শুরু হয় এবং 1947 সালের 15 আগস্ট, অর্থাৎ তাহলে 1757 থেকে 1947 তথা 290 বছর, অ্যাকুরেট 290 বছর তারা এই 290 বছর ব্রিটিশরা শাসন করে। পরবর্তীতে 1947 সালে 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয় এবং 15 আগস্ট হচ্ছে ইন্ডিয়া স্বাধীন হয়। তো তাহলে দেখো, 14 আগস্ট স্বাধীন হলো পাকিস্তান এবং 15 আগস্ট স্বাধীন হলো ইন্ডিয়া। এবং এই যে বাংলাদেশ, এইটা কিন্তু তখনও স্বাধীন নয়। এই বাংলাদেশ তখন এই পাকিস্তানের অংশ। অর্থাৎ কেন বাংলাদেশ তখনও স্বাধীন নয়, অর্থাৎ এই যে স্বাধীন হলো বা এই যে স্বাধীনতার যে বিষয় তৈরি হলো, এটা কিন্তু তখন ধর্মের ভিত্তিতে মূলত বিভাজিত হয়েছিল। যার কারণে এই বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু ছিল হচ্ছে মুসলিম, যার কারণে এরা পাকিস্তানের সাথে থাকলো এবং পাকিস্তানের অনেক মুসলিম ইন্ডিয়াতে আসলো, পাকিস্তানের অনেক হিন্দু ইন্ডিয়াতে আসলো, ইন্ডিয়ার অনেক মুসলিম পাকিস্তানে চলে গেল। যার কারণে ধর্মের ভিত্তিতে, অর্থাৎ আমি এর আগেই বলেছিলাম যে এটা হচ্ছে এই ইন্ডিয়াকে বলা হতো হিন্দুস্তান, অর্থাৎ এটা হচ্ছে হিন্দুদের আবাসস্থল, যার কারণে হিন্দুস্তান। আর এই পাকিস্তানকে বলা হতো পাকিস্তান।
অর্থাৎ এখানে মুসলিমরা থাকে, যার কারণে এটা হবে পাক বা পবিত্র স্থান। এইরকম একটি ধর্মীয় বিষয়ের চিন্তা থেকে মূলত দেশ বিভাজিত হয়েছিল এবং বাংলাদেশ তখনও পাকিস্তানের সাথেই ছিল। বাংলাদেশ স্বাধীন হলো আমরা জানি 1971 সালের 16 ডিসেম্বর। এর আগে অর্থাৎ এই যে 47 থেকে 71, অর্থাৎ তাহলে দেখো আলটিমেটলি বাংলাদেশ শোষিত হয়েছে 1757 থেকে 1971 পর্যন্ত। কারণ 1757 থেকে আলটিমেটলি এই তিনটা দেশে শোষিত হচ্ছে ব্রিটিশদের দ্বারা। 1947 সালে এই দুটা দেশ স্বাধীন হয়ে যায়। তখন বাংলাদেশ তখনও পরাধীন এবং বাংলাদেশ তখনও পরাধীন। বাংলাদেশ আগে শাসিত হতো ব্রিটিশদের দ্বারা, পরবর্তীতে শাসিত হচ্ছে পাকিস্তান দ্বারা। সর্বশেষ স্বাধীন হয় হচ্ছে 1971 16 ডিসেম্বর, তথা 1947 থেকে 1971 এই সময়টা বাংলাদেশকে শোষণ করে হচ্ছে পাকিস্তান। এই সময়টা বাংলাদেশকে শোষণ করে পাকিস্তান। আর 1757 থেকে 1947 এই সময়ে এই বাংলাদেশ তথা টোটালকে শোষণ করে হচ্ছে ব্রিটিশরা। এখন এই 1947 থেকে 1971 এর মধ্যে পাকিস্তান বাংলাদেশের উপর কি ধরনের শোষণ নিপীড়ন চালিয়েছিল সেইটাই হচ্ছে মূলত আজকে আমাদের আলোচ্য বিষয়। তো এইখানে বলা হচ্ছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে আর্থসামাজিক যে বৈষম্যগুলো ছিল সেই বৈষম্যের প্রথম হচ্ছে যেটা ছিল যে অর্থনৈতিক বৈষম্য। অর্থাৎ প্রথমটা ছিল হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। আচ্ছা, তবে সামগ্রিক বৈষম্যের কথা যদি আমি এইভাবে বলি, এই 95 ছিল হচ্ছে পাকিস্তান আর এই 5% ছিল হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ কোন লাভ বা কোন পজিটিভ বিষয়ে 95% অংশীদার ছিল হচ্ছে পাকিস্তান আর 5% হচ্ছে সুবিধা পেত হচ্ছে বাংলাদেশ। মানে বিষয়টা হচ্ছে টু শব্দটার প্রয়োগ সাধারণত হয় হচ্ছে দুইটা সমানুপাতিক হলে বা সমানুপাতিক হলে, কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের অবস্থানটা ছিল যে এইরকম, মানে টপ টু বটম, অর্থাৎ অবস্থান এইরকম ছিল না, মানে দুইটা সমপর্যায়ে যে থাকবে ব্যাপারটা এরকম না। মানে এইটার অবস্থান ছিল হচ্ছে এইখানে পাকিস্তান অবস্থান করতো, তো এইখানে বাংলাদেশ অবস্থান করতো, কিন্তু হওয়ার কথা ছিল দুইটার সমানুপাতিক অবস্থান, কিন্তু অবস্থান ছিল আলটিমেটলি পাকিস্তান ছিল সর্বার্ধে এবং বাংলাদেশ ছিল হচ্ছে সর্বনিম্ন। অর্থাৎ তাদের বৈষম্যের মাত্রা ছিল যে এইটাকে আমরা বলতেছি বৈষম্য। এইটা হচ্ছে মূলত বৈষম্য। অর্থাৎ এই যে টোটাল ডিসটেন্স, এই ডিসটেন্সটাই হচ্ছে মূলত বৈষম্য। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বৈষম্যের মাত্রা ছিল 95:5, অর্থাৎ পাকিস্তান অবস্থান ছিল 95, বাংলাদেশ অবস্থান ছিল 5, অর্থাৎ একেবারে তলানিতে। এইগুলাই হচ্ছে মূলত বহুমুখী এখানে এই বৈষম্যগুলো ছিল। প্রথম যেটা বলা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। অর্থনৈতিক বৈষম্যের কথা যদি বলি এইভাবে বলতে হয় যে পাকিস্তান থেকে এখানে দেখো প্রত্যেকটা বৈষম্যের আলোকে এখানে তোমাদের একটি হচ্ছে টেবিল দেওয়া হয়েছে, ছক দেওয়া হয়েছে, মানে বিভিন্ন ক্ষেত্র বিশেষে বৈষম্যগুলোকে তুলে তুলে বা স্পেসিফিকলি বলা হয়েছে। অর্থাৎ পাকিস্তানরা বাংলাদেশ থেকে যে পরিমাণ সম্পদ নিয়ে যেত তার খুব সীমিত পরিমাণ অংশ আবার বাংলাদেশের জন্য সেটা তারা বরাদ্দ হিসেবে দিত। যেমন দেখো বাংলাদেশ সরকার যদি বলি যে রাষ্ট্র থেকে যে পরিমাণ বা রাষ্ট্রের জনগণ থেকে যে পরিমাণ কর আদায়ের মাধ্যমে সরকার অর্থ উপার্জন করে বা অর্থ আয় করে, ঠিক একইভাবে কিন্তু আবার সেই পরিমাণ অর্থ জনগণের জন্য বরাদ্দ দেয়, অর্থাৎ বা রাষ্ট্রের উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ দেয়, যার কারণে আয় এবং ব্যয়ের কিন্তু একটা প্রায় সমতা থাকে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে তথা বাংলাদেশ এবং পাকিস্তানের ক্ষেত্রে যেটা হতো, বাংলাদেশ থেকে পাকিস্তান সরকার যে পরিমাণ সম্পদ নিয়ে যেত বা কর বাবদ বা বিভিন্ন আয় বলি বা বিভিন্ন আয়ের মাধ্যমে যে পরিমাণ সম্পদ নিয়ে যেত তার খুব সীমিত অংশ, অর্থাৎ তার 5% সম্পদ এই বাংলাদেশ তথা এই পুরো পাকিস্তানের মানুষের জন্য বরাদ্দ দেওয়া হতো, যার কারণে বলা হচ্ছে যে অর্থনৈতিক বৈষম্য ছিল চরম আকারে। এরপরে যদি বলি সামরিক বৈষম্য, দেখো সামরিক বৈষম্য যেখানে
সামরিক বৈষম্যের কথা যদি বলি, সামরিক বৈষম্য যেখানে 94 জন সেনা থাকতো পাকিস্তানের, সেখানে 6 জন সেনা থাকতো হচ্ছে বাংলাদেশের। জিনিসটা লক্ষ্য করো, যেখানে 94 জন সেনা থাকতো হচ্ছে পাকিস্তানের, অর্থাৎ সামরিক ক্ষেত্রে আমরা বলতেছি সেনা বলি বা অফিসার বলি, যেখানে 94 জন হচ্ছে পাকিস্তানের, সেখানে 6 জন হচ্ছে বাংলাদেশের। অর্থাৎ মানে পার্থক্যটা লেভেল দেখো যে আসলে বৈষম্যটা কি মাত্রায় ছিল। যেখানে 94 জন ছিল হচ্ছে পাকিস্তানের সেনা বা পাকিস্তানের অফিসার, সেখানে 6 জন মাত্র থাকতো হচ্ছে বাংলাদেশের অফিসার। তো এটা হচ্ছে একটি সামরিক ক্ষেত্রে একটা বিশাল একটি হচ্ছে বৈষম্য আমরা তখন সেই সময় দেখি। এখানে তোমাদের দেওয়া আছে দেখো যে পূর্ব পাকিস্তানের জন্য যেখানে সেনা ছিল হচ্ছে 14 জন, পূর্ব পাকিস্তানের জন্য ছিল হচ্ছে 14 জন, আর পশ্চিম পাকিস্তানে ছিল হচ্ছে 894 জন। দেখো পার্থক্যটা আসলে কিভাবে তোমরা এই টেবিলটা দেখলে, যেখানে পাকিস্তানি সেনা ছিল হচ্ছে 894 জন, সেখানে বাংলাদেশে ছিল হচ্ছে মাত্র 14 জন। তো বলতে যাচ্ছি যে বৈষম্যটা আসলে ঠিক এই পরিমাণ ছিল যেটা কল্পনাতীত, অর্থাৎ সমতার কোনো বিষয় তখন ছিল না। এরপরে যদি সাংস্কৃতিক বৈষম্যের কথা বলি, আচ্ছা বেসামরিক আমলাদের বৈষম্য ছিল, শিক্ষাক্ষেত্রে বৈষম্য ছিল, শিক্ষাক্ষেত্রে বৈষম্য ছিল একই, অর্থাৎ তখন বলা হচ্ছিল, এখানে দেখো যে যেখানে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 1টি স্কুল, সেখানে পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল হচ্ছে 155টি স্কুল। অর্থাৎ ছেলেদের জন্য, আমি যদি শিক্ষাক্ষেত্রে বৈষম্যের কথা বলি, শিক্ষাক্ষেত্রে দেখো, অর্থাৎ পাকিস্তানের জন্য ছিল 155টি স্কুল, আর বাংলাদেশের জন্য ছিল হচ্ছে মাত্র 1টি স্কুল। জিনিসটা লক্ষ্য করো যে বৈষম্যের বিষয়টা কোন আকারে কি মানের ছিল। তোমরা এই ছকগুলো বা এই টেবিলগুলো একটু দেখলে আসলে তোমরা জানতে পারবা যে আসলে বৈষম্যটা কেমন ছিল। এরপরে সাংস্কৃতিক এবং রাজনৈতিক বৈষম্য, অর্থাৎ যেটা বারবার বলা দরকার যে এই বৈষম্যের উপর ভিত্তি করেই মূলত ওই সময় একটি ছবি প্রচলিত ছিল এরকম যে একটি গরু, তোমরা হয়তো এই ছবিটা অনেক সময় অনেক জায়গাতে দেখতেও পারবা, যে একটা গরু মনে করো যে তার মুখটা হচ্ছে বাংলাদেশের মানচিত্রের উপর, কিন্তু তার হচ্ছে যে দুধ দহন করতেছে হচ্ছে পাকিস্তানিরা। অর্থাৎ মানে গরুটা, এই বিষয়টা দ্বারা এটা বোঝানো হচ্ছে যে মনে করে যে এইটা হচ্ছে বাংলাদেশের একটি মানচিত্র, অর্থাৎ এইটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, এটা হচ্ছে পাকিস্তানের মানচিত্র। এই গরুটার মুখ হচ্ছে বাংলাদেশে, কিন্তু এটা দুধ দহন করতেছে হচ্ছে পাকিস্তানিরা। মানে এটা দিয়ে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশ থেকে এটার ভরণ পোষণ দেওয়া হতো, কিন্তু এটা লাভের অংশ চলে যেত হচ্ছে পাকিস্তানে। ঠিক একইভাবে মানে এরকম একটা, তোমরা যদি দেখো যেরকম একটি সম্ভবত নাটকও ছিল বাংলাদেশে, তো আলাল এবং দুলাল এরা দুই ভাই। তো আলাল হচ্ছে একটু বোকাশোকা এবং দোলাল যে আলাল হচ্ছে বড় এবং সে একটু চালাক, এবং দোলাল যে সে হচ্ছে একটু বোকাশোকা, সে ছোট। তো তাদের বাবা যখন মারা যায়, তখন তাদের বাবা উইল করে দেয় বা বলে যায় যে আমার যে সম্পত্তি আছে তোমরা দুই ভাই সমানভাবে ভাগ করে নিবা। তো তার বাবার রেখে যাওয়া একটা ছিল, গরু ছিল, দুগ্ধবর্তী একটি গরু ছিল। তো এখন গরু কি ভাগ করবে কিভাবে? তো ভাগ করলে এইভাবে যে যে আলাল বড়টা, সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, গরু তো আর আমরা কেটে ভাগ করব না, গরুর হচ্ছে তাহলে সামনের অংশের ভরণ পোষণ দিবে তুমি। অর্থাৎ আলাল দোলালকে, অর্থাৎ যে বোকাশোকা তার ছোট ভাইকে বলতেছে যে তাহলে সামনের অংশটুকুন তোমার আর পেছনের অংশটুকুন আমার, অর্থাৎ তুমি হচ্ছে গরুকে খাওয়ান দিবা, আর গরুর পেছনের অংশ যেহেতু আমার, আমি হচ্ছে গরুর দুধ দহন করব। তো ঠিক আছে, তারা যে দুলাল একটু বোকাশোকা, সে চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, গরু তো দুই ভাগেই, অর্থাৎ আমার অংশ আমি দেখবো, তার অংশ সে দেখবে। তাদের একটি তাল গাছ ছিল, তাল গাছে এইভাবে ভাগ হইলো যে তাল গাছের উপরের অংশটা নিচ্ছে হচ্ছে আলাল যে একটু চালাক চতুর, এবং দোলাল বলতেছে তাহলে নিচের অংশটুকু তোমার। অর্থাৎ একটি গাছকে দুই ভাগে ভাগ করলো, অর্থাৎ মাঝখান থেকে উপরের অংশ হচ্ছে আলালের, নিচের অংশ হচ্ছে দুলালের। তাহলে আলাল যে সে যখন ওই তাল ধরে তাল খায়, আর দুলাল সে তখন ওই দেখা যাচ্ছে তার নিচের অংশ যেহেতু সে হচ্ছে নিয়মিত সার বিষ বা যত্ন নেয়, পানি দেয়, এইভাবে।
তো প্রত্যেকটা জিনিসেই আসলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে একটু বোকাশোকা বা দুলাল যে সে হচ্ছে মানে আলাল থেকে বঞ্চিত হচ্ছে। তো এইটা দেখে তাদের এক প্রতিবেশী বলল যে তুমি তোমার ভাই তোমাকে অর্ধেক দিচ্ছে ঠিকই, কিন্তু আলটিমেটলি এই অর্ধেক কোনো কাজের না, কিন্তু অর্থাৎ ফল্ট কোন ভোগ করতেছে হচ্ছে তোমার বড় ভাই এবং তোমাকে দিয়ে কাজ করায় নিচ্ছে। তো সে বুদ্ধি দিল কি, যে যখন তুমি গরুর কি বলে তোমার ভাই যখন গরুর দুধ দহন করবে, তখন যেহেতু সামনের অংশটুকুন তোমার, তুমি করবা কি গরুর মাথার পর লাঠি দিয়ে বাড়ি দিবা। তো বাড়ি দিলে হবে কি, গরু তো তখন তাকে দুধ দহন করতে দিবে না। তো সে তখন সেই অনুপাতেই কাজ করলো, অর্থাৎ তার ভাই যখন দুধ দহন করতে গেল, তো ওই যে দুলাল বোকাশোকা তাকে ওই প্রতিবেশী শেখাই দিয়েছে যে তুমি তখন তার মাথায় উপর বাড়ি দিবা, সে তখন তাই করলো। তো এটা দেখে তার ভাই আলাল যে তার চালাক, সে বললো তো তুমি এটা কেন করো? তো সে বলতেছে এটা তো আমার অংশ, মানে এই ভাগ তো আমার অংশ, আমি যা খুশি তাই করবো, তোমার কি? তো সে তখন কিছুটা বুঝতে পারলো যে আসলে তার মাথায় হয়তো কিছুটা বুদ্ধির সঞ্চার হয়েছে। আবার সে যখন ওই একইভাবে তাল গাছে উঠলো, সে আলাল যখন তাল গাছে উঠছে, দোলাল তখন কি করতেছে, নিচ থেকে হচ্ছে তাল গাছ কাটা শুরু করছে। তো সে বলে এই তুমি তাল গাছ কেন কাটতেছো? তো সে একই উত্তর দিচ্ছে যে এটা তো আমার অংশ, আমি যা পারি তাই করবো, তোমার কি? তো আলটিমেটলি এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আলাল বুঝতে পারলো যে না, আসলে খুব বেশি দিন তাকে বোকা বানিয়ে রাখা যাবে না, এবং পরবর্তীতে তারা বিভিন্ন বিষয়ের মধ্যে সমতা নিয়ে আসে। তো আমি বিষয়টা এই জন্যই বললাম যে বাংলাদেশকেও পাকিস্তানিরা বিভিন্ন সময় হয়তো এরকম বোকাশোকা বা এরকম রাজনৈতিক ব্যক্তিহীন চিন্তা করেছিল, কিন্তু তৎকালীন এই যে আমরা যুক্ত ফ্রন্টের যে 6 দফা পড়েছি বা 1970-এ নির্বাচন করেছি, বা তৎকালীন রাজনৈতিক ব্যক্তিবর্গের সচেতনতামূলক সিদ্ধান্ত বা আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু পাকিস্তানিরা পরবর্তীতে এই বাংলাদেশের অধিকার, বাংলাদেশের মানুষের দাবি মেনে নিতে এক পর্যায়ে কিন্তু বাধ্য হয়, এবং তারই ফলশ্রুতিতে কিন্তু 1971-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু এই দেশ স্বাধীন হয়ে যায়। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ এবং পাকিস্তান তথা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যটা ছিল ঠিক এই রকমের, যে এই অংশের, অর্থাৎ যে মানচিত্র দিয়ে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে এই অংশের লাভের অংশটুকু নিয়ে যেত তারা, আর তাদের ক্ষতির অংশটুকু দিয়ে যেত আমাদের, অথবা এই অংশ থেকে যদি তারা হচ্ছে 95% নিয়ে যেত, তাহলে 5% হচ্ছে বরাদ্দ দিত এই অংশের জন্য। অর্থাৎ এই বাংলাদেশ থেকে মনে করো যে নিত তারা 95%, নিত 95% আর দিত হচ্ছে 5%। এইটা হচ্ছে পাকিস্তান, অর্থাৎ বাংলাদেশ থেকে তারা 95% নিয়ে যেত, কিন্তু বরাদ্দ দিত হচ্ছে 5%। তো এই ছিল হচ্ছে বৈষম্যের মাত্রা। তোমরা যদি একটু ছকগুলা একটু চোখ দিয়ে মানে একটু চোখ বোলাও, তাহলে তোমাদের সামনে বিষয়গুলা খুবই স্পেসিফিকলি ক্লিয়ার হয়ে যাবে, তোমরা বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবা। তো আসলে এই অধ্যায়ের এটাই ছিল হচ্ছে আলোচনার বিষয়বস্তু। এরপরে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে টিকা আকারের। এই অধ্যায়টা আমরা আর বেশি বাড়াবো না বা স্কিপ করবো না, আমরা পরের অধ্যায়ে চলে যাব। তো এই অধ্যায়ের জন্য এই ক্লাসই সম্ভবত শেষ ক্লাস। তোমাদের সবার জন্য শুভকামনা। তবে তোমরা যখনই ক্লাসটা দেখবা, আমি সবসময় বলি যে অবশ্যই বই সামনে নিয়ে দেখবা। বই সামনে নিয়ে দেখলে তোমাদের তথ্যগুলোকে আরো সুন্দর বা সঠিকভাবে বুঝতে সুবিধা হবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই।